সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় অবস্থান করছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি। সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পাঠ করছিলাম। দ্বিতীয় পত্র হতে আমরা দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি এই অধ্যায়টি পাঠ করছি। এই অধ্যায় হতে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করেছি। আমরা সেখানে দেখেছি ব্যবস্থাপনার নীতি কী এবং ব্যবস্থাপনার যে 14টা নীতির কথা বলেছেন হেনরি ফয়েল, সেই হেনরি ফয়েলের 14টা নীতি হতে 4টা নীতি নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। হেনরি ফয়েলের সেই 14টা নীতি থেকে আজ আমি তোমাদের সাথে আরও 4টা নীতি নিয়ে আলোচনা করব। হেনরি ফয়েলের 14টা নীতি নিয়ে যদি আমি একসাথে তোমাদের সাথে আলোচনা করি তাহলে ক্লাসটা হয়তো অনেক বেশি লম্বা হয়ে যাবে এবং একই সাথে হয়তো তোমাদের বোধগম্য নাও হতে পারে। তাই আমি চেষ্টা করছি ভেঙে ভেঙে তোমাদের সাথে আলোচনা করে নিতে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি হেনরি ফয়েল যে 14টা নীতির কথা বলেছিল তার আগের ক্লাসে আমি তোমাদের সাথে 4টা নীতির কথা আলোচনা করেছি। কার্য বিভাজন নীতি, কর্তৃত্বের নীতি, নির্দেশনার নীতি। সেরকমভাবে আজকে আমি তোমাদের সাথে নির্দেশনার ঐক্য, সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থের বিসর্জন, ন্যায্য পারিশ্রমিক এবং কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ এই 4টা নীতি নিয়ে আলোচনা করব। এই 4টা নীতির সাথে নিয়ে আলোচনা করার পূর্বে বলিনি যে আমরা নীতি বলতে কি বুঝি, সেই কথাটা আরেকবার একটু মনে করে নিই। আমরা বলছিলাম যে নীতি হচ্ছে সেই বিষয় বা সেই বিষয়সমূহ যা সর্বজন দ্বারা স্বীকৃত, যা সবার কাছে বোধগম্য এবং সবাই এক বাক্যে যেটা স্বীকার করে নেয় সেটাকেই আমরা বলছিলাম নীতি। ব্যবস্থাপনায় এরকম নীতিগুলো অবশ্যই প্রয়োজন, কারণ প্রতিটা প্রতিষ্ঠানে এই নির্দিষ্ট কিছু নীতি যদি মেনে নেওয়া হয় বা এই নির্দিষ্ট নীতিগুলো যদি অনুসরণ করা হয় তাহলে ব্যবস্থাপনার ক্ষেত্রে, একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি বা কোনো সমস্যা সৃষ্টি আর অ্যাভয়েড করা যাবে বা সমস্যা দূর করা সম্ভব হবে। আমরা বলছি যে ব্যবস্থাপনা হচ্ছে এখন একটি বৈজ্ঞানিক পদ্ধতি যেটা সর্বজন দ্বারা স্বীকৃত, সেই জন্যই আমরা ব্যবস্থাপনার এই নীতিগুলো প্রতিষ্ঠানে কার্যকর করার চেষ্টা করি। প্রতিটা প্রতিষ্ঠানেই যদি এই বিষয়গুলো মেনে নেওয়া হয় বা মেনে চলা হয় তাহলে প্রতিষ্ঠানটা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো সেই হিসেবে আজ আমরা ব্যবস্থাপনার নির্দেশনার ঐক্যের নীতি, নির্দেশনার ঐক্যের নীতি এটা বলতে আসলে আমরা কি বুঝি সেটা একটু আলোচনা করি। নির্দেশনা মানে হচ্ছে যে নির্দেশ দেওয়া। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন তার অধীনস্থ কর্মচারীদেরকে একটা নির্দিষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যে নির্দেশগুলো দেয় সেটাকে আমরা বলছি নির্দেশনার ঐক্য। এই নির্দেশনার ঐক্যটা কখনো প্রতিজনের জন্য একই রকম আলাদা আলাদাভাবে যেমন নির্দেশ থাকে, ঠিক একইভাবে এই নির্দেশটা কিন্তু কখনো বিপরীতমুখী হবে না। অর্থাৎ আমি ব্যবস্থাপক তার অধীনস্থ বা উৎপাদন ব্যবস্থাপককে বললেন যে সর্বোচ্চ মানের পণ্য উৎপাদন করতে, কিন্তু তিনি সাথে সাথে এটাও বলে দিলেন যে সর্বনিম্ন মূল্য বা সর্বনিম্ন মূল্যে যেন পণ্য উৎপাদন করা হয়। এখন পণ্য যদি ভালো পণ্য যদি উৎপাদন করতে হয় তাহলে সেটা কখনোই সর্বনিম্ন মূল্যে উৎপাদন করা সম্ভব না,
কারণ ভালো পণ্য উৎপাদন করতে হলে তার উৎপাদন খরচ অবশ্যই একটু বাড়বে, তা না হলে সেটা খুব ভালো বা সবচেয়ে ভালো এটা বলা যাবে না। অন্যান্য পণ্যগুলোরও যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচগুলো যদি আমরা অন্য উৎপাদন খরচের তুলনায় যদি আমরা ভালো মানের পণ্য উৎপাদন করতে চাই, তাহলে আমাদের উৎপাদন খরচটাও একটু বাড়বে। তার কারণ হচ্ছে আমরা পণ্যের যে গুণগত মান, সেখানে কাঁচামালটা আরেকটু ভালো কাঁচামাল ব্যবহার করব। সেই কারণেই সেখানে কিন্তু উৎপাদনের যে দাম সেটাও একটু বৃদ্ধি পাবে। তো এখন যদি আমি উৎপাদন ব্যবস্থাপককে বলি যে আমি সর্বোচ্চ একেবারে খুব ভালো পণ্য উৎপাদন করব, কিন্তু সর্বনিম্ন পর্যায়ের দাম রেখে, তো সেটা হচ্ছে যে বিপরীতমুখী একটা নির্দেশ। ব্যবস্থাপক কখনোই একজন তার অধীনস্থ যে কর্মী থাকে তাকে কখনো এরকম ধরনের নির্দেশ দিতে পারেন না, এরকম কখনো সম্ভব না আসলে। সেই জন্য যে নির্দেশ দিবেন ব্যবস্থাপক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার অধীনস্থকে, তিনি অবশ্যই বিপরীতমুখী এরকম নির্দেশগুলো না দিয়ে তাকে প্রতিষ্ঠানের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে ধাবিত হওয়ার জন্য যে নির্দেশনাগুলো দেওয়ার প্রয়োজন সেইগুলো প্রদান করবেন। আমরা আমাদের পাঠ্য বইয়ে পাচ্ছি, মূল লক্ষ্যের আলোকে প্রতিষ্ঠানের সকল ব্যক্তিক প্রচেষ্টা ও বিভাগের কাজকর্ম সম্পূর্ণ করাকে আমরা নির্দেশনার ঐক্য বলছি। তাহলে এবার আমরা দেখি সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ বিসর্জন। সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ বিসর্জন। সাধারণ স্বার্থ আসলে এখানে বলতে প্রতিষ্ঠানের স্বার্থকেই বুঝিয়েছে। প্রতিষ্ঠানের স্বার্থে ব্যক্তিগত স্বার্থকে বিসর্জন দিতে হবে। মানুষের ব্যক্তিগত স্বার্থ থাকেই, সেই স্বার্থগুলোকে বিসর্জন দিতে হবে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য বা প্রতিষ্ঠানের উন্নতি সাধনের জন্য। যেমন উদাহরণস্বরূপ বলি যে প্রতিষ্ঠানে হঠাৎ করে একটা সুযোগ তৈরি হলো একটা বড় ধরনের পণ্য ক্রয় করার, বা বড় ধরনের একটা কাজ চলে আসছে, যে সুযোগটার জন্য প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছিল। সেই প্রতিষ্ঠানের সেই বিষয়টা ক্রয় করার জন্য ক্রয় বিভাগের যিনি ব্যবস্থাপক, তার হঠাৎ করেই তারও বিদেশ যাওয়ার জন্য একটা সুযোগ তৈরি হয়ে গেল। যে সময়টা প্রতিষ্ঠানের ক্রয় করার যে সুযোগটা এসেছে, ঠিক ওই সময়টার মধ্যেই ক্রয় ব্যবস্থাপককে বিদেশ যাওয়ার জন্য একটা সুযোগ তৈরি হলো। দুটো সুযোগ একসাথে আসলো। একটা ক্রয় ব্যবস্থাপকের ব্যক্তিগত সুযোগ, সেটা হচ্ছে বিদেশ যাত্রা, আর আরেকটা সুযোগ আসলো সেটা হচ্ছে প্রতিষ্ঠানের সুযোগ, যেটা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে একটা জিনিস ক্রয় করতে চাচ্ছিল, যে ক্রয়ের সুযোগটা ঠিক এই সময়ই এসেছে। আর এই কাজটা করবেন কিন্তু ক্রয় ব্যবস্থাপকে। তো দুটো কাজকেই যখন ক্রয় ব্যবস্থাপকের দুটো কাজ একসাথে চলে এসেছে, একটা তার ব্যক্তিগত কাজ এবং একটা তার প্রতিষ্ঠানের কাজ, এই ক্ষেত্রে ক্রয় ব্যবস্থাপক কিন্তু তার ব্যক্তিগত যে স্বার্থ, সেই স্বার্থটাকে বিসর্জন দিতে হবে, তাকে প্রতিষ্ঠানের স্বার্থের কথা চিন্তা করতে হবে। এটা প্রতিটা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই কিন্তু একই রকম। প্রতিটা প্রতিষ্ঠানের কর্মীকেই ওরকমই হতে হবে যে ব্যক্তিগত যে স্বার্থ সেটার ঊর্ধ্বে উঠে প্রতিষ্ঠানের স্বার্থের কথা চিন্তা করতে হবে। তারপর বলছে যে ন্যায্য পারিশ্রমিক। ন্যায্য পারিশ্রমিক ও ব্যবস্থাপনার নীতির আরেকটা মূল কথা। ন্যায্য পারিশ্রমিক বলতে আসলে আমরা বুঝি যে একজন শ্রমিকের কাজে দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি বিবেচনা করা। একজন কর্মীর যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, পারিপার্শ্বিক অবস্থা, এই সব বিবেচনা করে একজন কর্মীকে তার যে কাজের মূল্য, সেটার যথাযথ মূল্য প্রদান করাকে আমরা ন্যায্য পারিশ্রমিক বলছি।
ন্যায্য পারিশ্রমিক যেমন একজন কর্মীকে তার যে ন্যায্য দাম সে দাম থেকে যেমন বেশি প্রদান করাকে উৎসাহিত করে না, তেমনি নিচে পাওয়াটাও মানে তার চেয়ে কম পারিশ্রমিক পাওয়াটাকেও কখনো উৎসাহী করে না বা সেই বিষয়টাকেও কখনো সাপোর্ট করে না। অর্থাৎ ন্যায্য পারিশ্রমিকের মাধ্যমে একজন শ্রমিকের যোগ্যতা, ক্ষমতা, দক্ষতা, অভিজ্ঞতা, তার পারিপার্শ্বিক অবস্থা এই বিষয়গুলো বিবেচনা করে তাকে যে সন্তোষজনক সে যেন সন্তুষ্টি অর্জন করে, সেই রকম সন্তুষ্টিমূলক যে অর্থটা তাকে প্রদান করা হবে সেটাই হচ্ছে তার ন্যায্য পারিশ্রমিক। মনে করি একজন দ্বিতীয় স্তরের বা একজন তৃতীয় স্তরের কর্মীকে যে মূল্য দেওয়া হবে, মধ্যস্তরের সেই কর্মীকে কিন্তু একই রকমের মূল্য যদি প্রদান করা হয় তাহলে কিন্তু তাদের মধ্যে ন্যায্য পারিশ্রমিকটা হলো না। আবার মনে করি যে ক্রয় বিভাগের এবং বিক্রয় বিভাগের তৃতীয় পর্যায়ের যে কর্মী তারা যদি একই মানের পারিশ্রমিক পায় তাহলে সেটা ন্যায়সঙ্গত। অর্থাৎ ক্রয় বিভাগ হয়তো আলাদা হতে পারে, কিন্তু প্রতি বিভাগের যে স্তর অনুযায়ী যে কর্মীরা আছে সে কর্মীরা কিন্তু একই মানের কাজের যে মূল্য সেই মূল্যটা পাবে। ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ এই বিভাগগুলো আলাদা করে তাদের স্তর ভেদ করে কখনো আলাদা কর্মীদের মূল্য নির্ধারিত হবে না। আবার পারিপার্শ্বিক অবস্থাটাও আসলে এই ক্ষেত্রে একটা বিবেচ্য বিষয়। দেখা যায় যে উৎপাদন বিভাগে কিন্তু বিভিন্ন ধরনের ঝুঁকিটা একটু বেশি থাকে। পণ্য উৎপাদন করতে গেলে সেখানে ঝুঁকিটা সাধারণত একটু বেশি থাকে। সেই ক্ষেত্রে বিক্রয় বিভাগের যেখানে তুলনামূলক আরেকটু সহজ, সেই বিক্রয় বিভাগের কর্মীর চেয়ে ক্রয় বিভাগের কর্মীর হয়তো বা কিছু এদিক ওদিক পারিশ্রমিকটা এদিক ওদিক হতে পারে, কিন্তু প্রায় সেম বা প্রায় একই থাকবে বিষয়টা। তাহলে আমরা বলছি যে একজন কর্মীর কাজের দক্ষতা, তার অভিজ্ঞতা, তার যোগ্যতা এইসব বিবেচনা করে সেই কর্মীকে যে অর্থটা দিয়ে আমরা সন্তুষ্টি প্রদান করতে পারবো সেই পরিমাণ অর্থটাই হচ্ছে ন্যায্য পারিশ্রমিক। এবার আমরা দেখব কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ। দেখো আমি একটা চিত্র এঁকে দিচ্ছি। এই বিষয়টা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আমি মনে করছি তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারবে। দেখো, কেন্দ্রীকরণ কেন্দ্রের দিকে রাখা, বিকেন্দ্রীকরণ ছড়িয়ে দেওয়া, কেন্দ্রে থেকে ছড়িয়ে দেওয়া। কেন্দ্রীকরণ প্রতিষ্ঠানের এমন পরিস্থিতি হয় বা এমন বিষয়গুলো থাকে যেগুলো উচ্চ স্তরেই সীমাবদ্ধ রাখতে হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের তার প্রয়োজনের স্বার্থে, প্রতিষ্ঠান তার নিজের প্রয়োজনের স্বার্থে যখন যে সকল তথ্যগুলো, যে সকল বিষয়গুলো প্রতিষ্ঠানের উচ্চ স্তরে রেখে দেন সেটাকে বলে কেন্দ্রীকরণ। অর্থাৎ প্রতিষ্ঠানের যারা উচ্চ স্তরে আছেন, যারা ব্যবস্থাপনার কাজে আছেন, তারা যখন তাদের বিভিন্ন পরামর্শ, বিভিন্ন বিষয়বলী, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিজেদের কাছে রেখে দেন তখন সেটাকে বলে কেন্দ্রীকরণ। আর প্রতিষ্ঠানেরই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যেই আবার সেই তথ্যগুলোই যখন প্রয়োজন অনুসারে বিভিন্ন কর্মীদেরকে মাঝে ছড়িয়ে দেন বা বিভিন্ন কর্মীদের কাছে পৌঁছায় দেন তখন সেটাকে বলা হয় বিকেন্দ্রীকরণ। অর্থাৎ কেন্দ্রের দিকে না রেখে সেটা সকল সদস্যের মধ্যে সেই তথ্যটা সরবরাহ করে দেওয়া, সেটাকে বলছে বিকেন্দ্রীকরণ।
প্রতিষ্ঠানে এমনও হয় যে কখনো কখনো কেন্দ্রের দিকে শুধুমাত্র তথ্যগুলোকে না রেখে সেগুলো বিভিন্নভাবে বিভিন্ন কর্মীদের মাঝে সেগুলোকে পৌঁছায় দিতে হয়, তখন সেটাকে আমরা বলছি বিকেন্দ্রীকরণ। তাহলে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুসারে প্রতিষ্ঠানের লক্ষ্যের দিকে ধাবিত হওয়ার জন্য যখন তথ্যগুলোকে আমরা কেন্দ্রের দিকে বা প্রতিষ্ঠানের উচ্চ স্তরে সীমাবদ্ধ রাখি তখন সেটাকে আমরা বলছি কেন্দ্রীকরণ। আবার প্রতিষ্ঠানের প্রয়োজন অনুসারে যখন সেটাকে আমরা বিভিন্ন স্তরে বা বিভিন্ন কর্মীদের মাঝে ছড়িয়ে দিই তখন সেটাকে আমরা বলছি বিকেন্দ্রীকরণ। সেই কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ সম্পূর্ণভাবে প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করার উদ্দেশ্যে কিন্তু হাসিল হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজ আমরা ব্যবস্থাপনার যে 14টা নীতি আছে সেই 14টা নীতি থেকে আজ আমি 4টা নীতি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। সেই 4টা নীতি হচ্ছে কি কি? নির্দেশনার ঐক্য, সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ বিসর্জন, ন্যায্য পারিশ্রমিক, কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ। এরকম আরও কিছু নীতি আছে, সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে পরের ক্লাসে আলোচনা করব। আশা করছি তোমরা সবাই সেই ক্লাসটা অনুসরণ করবে, দেখবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।